না, উনি কাজে ব্যস্ত, তাই একাই এসেছি। এরপর আর কেউ জিজ্ঞেস করেনি। উৎসা পড়ছিল, এমন সময় রুমে প্রবেশ করে তিয়াস। উৎসার মাথায় গাঁটটা মেরে বলল, কি রে পেতনি, কি করছিস? দেখছো না পড়ছি, কানা হয়ে গেলে নাকি? তুই নিজে থেকে পড়ছিস, তাও আমায় মানতে হবে? না মানলে নাই। কি বলতে এসেছো সেটা বলে বিদায় হও। তোর ঘরে আমি থাকতে আসিনি, জরুরি কাজে এসেছি। মেহরাবের সাথে তোর কথা হয়েছে? উৎসা ঘাবড়ে গেল। ভাইকে এখন কি জবাব দিবে? বিগত 2 দিনে মেহরাব ওকে একবারও কল দেয়নি, আর না ও দিয়েছে। লোকটা কল দিলেও ধরবে না বলে পণ করে বসেছিল। এখন তিয়াসকে সেটা বলবে কি করে? আসলে কালকে রাতের পর ওনার সাথে আমার কথা হয়নি। উনি নাকি আজকে ব্যস্ত থাকবে, তাই আমিও আর কল দিইনি। উৎসা মাথা নেড়ে সায় জানালো। তিয়াস রুম থেকে বেরিয়ে গেল। উৎসা ওর যাওয়ার দিকে তাকিয়ে ফোঁস করে দম ছেড়ে বলল, বজ্জাত বেটা, এখনো আমায় শান্তি দিবে না। কেটে গেছে আরো 3টে দিন। উৎসার কাছে মেহেরাবের কোনো খবর নেই, আর না ইচ্ছে আছে খবর নেওয়ার। কিন্তু ও অবাক হয়েছে এতদিনেও মেহেরাবের কাছ থেকে কোনো কল না পেয়ে। লোকটা তো ওকে এতদিন বাবার বাড়ি থাকতে দেওয়ার তো মানুষ না। ওকে হুমকি ধামকি দিয়ে নিয়ে যেত। তাহলে কি কিছু হলো মানুষটার? উৎসা বাজে চিন্তা মাথা থেকে বের করে দিল। এমন সময় পাশে থাকা ফোন বিকট শব্দে বেজে উঠল। আচমকা এমনটা হওয়ায় উৎসা ভয় পেয়ে গেল। নিজেকে সামলে ফোন ধরতে দেখলো রিনির কল। এই সময় রিনির কল দেওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। উৎসা ফোন রিসিভ করে কানে নিল। কুশল বিনিময় করে প্রথমেই রিনির প্রশ্ন, মেহরাব কোথায় জানিস বোনু? ওর সাথে তোর কথা হয়েছে? উৎসাহ থ হয়ে গেল। রিনি ওকে এই কথা জিজ্ঞেস করবে ভাবেনি। কি উত্তর দিবে এখন? তোতলানো কণ্ঠে বলল, কেন, উনি বাড়ি যাননি? না, তুই যাওয়ার পর একদিনও বাড়ি আসেনি, আর না ফোন রিসিভ করেছে। আমি, তোর ভাইয়া, মা, বাবা সবাই চিন্তিত। এতবার করে কল দিয়েছি, বারবার বন্ধ বলছে। ছেলেটা তো এমন করার মানুষ না। মেহরাবের সাথে তোর কথা হয়েছে? তোদের বাড়ি গেছে? এতদিন হয়ে গেল, তুইও আসছিস না। আসলে এ বাড়ি আসার পর থেকে আমারও ওনার সাথে কথা হয়নি। উনিও কল দেয়নি, আর আমিও না। তোদের বাড়িও যায়নি? না। কি বলছিস? মাথা ঠিক আছে তোর? মেহরাব তো একটা দিনও তোকে ছাড়া থাকতে পারে না। সেখানে 5 দিন ও তোকে কলও দেয়নি, আর না তোদের বাড়িতে গিয়েছে। কিভাবে সম্ভব এটা? উৎসা জবাব দিল না। উৎসাকে চুপ থাকতে দেখে রিনি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তোদের মাঝে আবার কিছু হয়েছে? উৎসা তাও জবাব দিল না। রিনি পুনরায় জিজ্ঞেস করলো, ঝগড়া করেছিস দুজন? উৎসা তাও চুপ। এবার আর শান্ত থাকতে পারল না রিনি। উত্তেজিত কণ্ঠে বলল, প্লিজ উৎসা, কি হয়েছে আমাকে খুলে বল। মেহরাব কখনো এতগুলো দিন কাউকে কিছু না বলে বাড়ির বাইরে থাকা ছেলেই না। এ বাড়িতে আসার পর আমি ওকে কখনো এমন করতে দেখিনি। প্লিজ পুরো ঘটনাটা বল আমায়। উৎসা দম নিল। একে একে খুলে বলল সকল ঘটনা। রিনি তাজ্জব বনে গেছে। এত কিছু ঘটে গেছে আর ও কিছুই জানে না। উৎসা কান্না করতে করতে বলল, উনি একটা খুনি আপু, সাইকো উনি। ওনার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। ওনার জন্য আমি কোথাও যেতেও পারি না, ঠিক মতো বাবার বাড়িও থাকতে পারি না। ওনার টর্চারে অসহ্য হয়ে উঠেছি আমি। এটা অত্যাচার না উৎসা, এটা ভালোবাসা। উনি আমায় একটুও ভালোবাসে না। ভালোবাসলে এভাবে বন্দি করে রাখতো না। একটা জলজান্ত ছেলেকে মেরে ফেলেছে তোমার দেবর। উনি একটা খুনি। উৎসা, বোঝার চেষ্টা কর। সবার ভালোবাসার ধরন এক না। কেউ ছেড়ে গিয়ে ভালোবাসে, কেউ আঁকড়ে ধরে। মেহরাব তোকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে। বেচারা প্রতিনিয়ত তোর ছেড়ে যাওয়ার ভয় তোকে ছাড়েনি। আর তুই কিনা ওকে ভুল বুঝলি। তুমিও তোমার দেবরের সাইড নিচ্ছ। তোমরা কেউ আমায় বুঝলে না। উনি আমায় কখনো ভালোবাসেনি। শোন, মেহরাব যদি তোকে ভালোই না বাসতো, তাহলে তোকে খারাপ কথা শোনানোর জন্য একটা ছেলেকে মেরে ফেলতো না। তোকে কেউ কিছু বললেই তাকে আঘাত করতো না। তোকে সব সময় আগলে রাখতো না। আর না, তোর বিয়ের দিন ওই কাণ্ড ঘটাতো না। তোকে আমি আগেই বলেছিলাম মেহরাব তোকে ভালোবাসে। ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে। সেই জন্যই তোকে হারানোর ভয়ে এত কাণ্ড ঘটিয়েছে। কিন্তু তুই বুঝলি না। আজ আমিও মেহরাবের মতো বলতে বাধ্য হলাম, তুই কখনো মেহরাবের ভালোবাসা বুঝিসনি, আর না ওকে বুঝতে চেষ্টা করেছিস।
রিনি কল কেটে দিয়েছে। উৎসাহ ধপ করে বিছানায় বসে পড়ল। শেষমেশ রিনি ওকে এগুলো বলতে পারলো। ও কি সত্যি মেহেরাবকে বোঝেনি, ওর ভালোবাসা বোঝেনি? এর মাঝে রুমে প্রবেশ করলো তিয়াস। রুমে ঢুকেই সর্বপ্রথম কথা, মেহরাব কোথায় জানিস? ওর সাথে কথা হয়েছে তোর? তোমার বন্ধু সব খবর নিয়ে কি আমি বসে থাকি? আমাকে জিজ্ঞেস করছো কেন? তিয়াস বোনের দিকে তাকালো। উৎসার হঠাৎ এভাবে রিয়েক্ট করার কারণ ও খুঁজে পাচ্ছে না। ব্রু কুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোদের মাঝে? তুই বাড়ি এসে বসে আছিস, ওদিকে মেহরাবের খবর নেই। দুজন ঝগড়া করেছিস? ঝগড়া? তোমার খুনি বন্ধুর সাথে একসাথে থাকা যায়? খুনি সাইকো একটা। তুমি ইচ্ছে করে বোনের সাথে নিজের বন্ধুর বিয়ে দিয়েছ, তাই না? একবারও বিবেকে বাঁধেনি নিজের বোনের এত বড় ক্ষতি করবে। তিয়াস ঠাস করে চর বসিয়ে দিল উৎসার গালে। উৎসাহ থ হয়ে তাকিয়ে রইল নিজের ভাইয়ের দিকে। তিয়াস বলল, তুই কাকে খুনি বলছিস? মেহরাবকে? ওর মতো ছেলে আরেকটা খুঁজে দেখাতে পারবি? ঠিক আছে, মেনে নিলাম ও খুনি। বল, কাকে খুন করেছো? ইমনকে। তুই জানিস ইমন সম্পর্কে? হ্যাঁ, কতটুকু জানিস? জানিস কতটা জঘন্য ছেলে ছিল ও? মেহরাব ওকে মেরেছে, তোকে এটা কে বলল? রিয়াদ। ওই হারামজাদার কথা বিশ্বাস করিস তুই? আরে ও নিজেই তো এক নম্বরে খারাপ ছেলে। ইমন সেদিন তোদের বাজে কথা বলায় আমি, মেহরাব, আমাদের গ্রুপের ছেলেরা মিলে ইমনকে মারছিলাম। মেহরাব রাগের মাথায় বলেছিল ওকে খুন করে ফেলবে। যদিও ইমনের অবস্থা তখন বেশি ভালো ছিল না। ইমন আমাদের হাত থেকে পালাতে বড় রাস্তার দিকে দৌড় দেয়। সেখানেই একটা বাসের সাথে ওর ধাক্কা লাগে। পরে হসপিটালে ভর্তি করলে 2 দিন থেকে মারা যায়। মেহরাব ওকে মারেনি। উৎসাহ বিস্মিত, স্তম্ভিত, কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে ও। তাও নিজেকে সামলে কোনো মতে বলল, বিয়ের দিন উনি রিয়াদকে কিডন্যাপ। আমি জানি সেটা ঘটনা। রিয়াদ ভালো ছেলে না, সেই জন্য মেহরাব ওকে হুমকি দিয়েছিল তোকে বিয়ে করতে রাজি না হতে। যদিও প্রথমে আমরা কিছুই জানতাম না। বিয়ের আগের দিন রিয়াদের আসল রূপ সম্পর্কে অবগত হই আমরা। তখনই আমরা প্ল্যান করি ওকে কিডন্যাপ করার। মেহরাবের সকল প্ল্যানই আমি জানি। বেস্ট ফ্রেন্ড আমি ওর। 1, রিয়াদ খারাপ। 2, বাবা আমাদের কথা বিশ্বাস করবে না। ভোর হলে আত্মীয়রা চলে আসবে। আমাদের হাতে শক্ত কোনো প্রমাণও ছিল না যেটা আমরা বাবাকে দেখাবো। তাই এটা ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় ছিল না। আমি জানি মেহরাব তোকে ভীষণ ভালোবাসে, সেই জন্য ওর সাথে বিয়ের কথাটা আমিই তুলেছি। মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় বাবাও ভেঙে পড়েছিল। এমনি হলে মেহরাবকে বাবা কিছুতেই মেনে নিত না। সব মিলে ভাই হিসেবে আমার মেহরাবকেই তোর জন্য বেস্ট মনে হয়েছে, তাই ওর সাথেই তোর বিয়ে দিয়েছি। উৎসাহ থমকে গেছে। ওর পিছনে এত কিছু হয়েছে আর ও সবকিছু সম্পর্কে জানেই না। তিয়াস দীর্ঘশ্বাস ফেলে বলল, মেহরাব ছেলেটা সত্যি তোকে অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। ভাই হিসেবে আমি তোকে বলেছি মেহরাবের চেয়ে ভালো কেউ তোর জন্য হতে পারে না, আর হবে না। তিয়াস বোনের মাথায় হাত বুলিয়ে দিল। যাবার আগে বিড়বিড় করে বলল, ছেলেটা কোথায় আছে কে জানে, যেখানে আছে সুস্থ আছে তো? রাতের আলো আঁধারের খেলায় বেলকনিতে দাঁড়িয়ে আছে এক নারী অভয়। নারী অভয়ের পরনের শাড়ির ছেড়ে রাখা আঁচল বাতাসের ঝাপটায় উড়ে যাচ্ছে। খোলা চুলগুলো দুলছে হাওয়ার তালে তালে। নারীটির মাঝে কোনো হিলদুল নেই। সে গেট পেরিয়ে রাস্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টিতে তার চাতক পাখির ন্যায়, চোখের চাহনিতে আকুলতা, কাউকে তীব্রভাবে দেখার উন্মাদনা আর আকুলতা। রাত তখন 12টা নাগাদ। মেহেরাব দীর্ঘ 1 সপ্তাহ পর বাড়ি ফিরেছে। এতদিন পরিবারের থেকে দূরে থেকে নিজেও ভালো ছিল না। সালেহা বেগম ছেলের জন্য পাগলামি করছেন। একটা মেয়ের জন্য আর যাই হোক নিজের পরিবারের মানুষদের কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মেয়েটা যেখানে ওকে বোঝেনি সেখানে ওর অভিমান, ওর অনুপস্থিতি তাকে ভাবাবে, এটা ভাবাও ভুল। একজন মানুষের জন্য সবাইকে কষ্ট দেওয়া বোকামো ছাড়া আর কিছুই না। মেহেরাব আর সেই বোকামি করবে না। রিনি ফোন দিয়ে বিকেলেই জানিয়েছে সালেহা বেগমের শরীর খারাপ। ছেলের জন্য চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। মেহেরাব শুনেই চলে এসেছে। সদর দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। মেহেরাব ধীরে ধীরে এগিয়ে গেল বাবা মায়ের রুমের দিকে। দরজার ভেতর থেকে আটকানো, তার মানে সবাই ঘুমিয়ে গেছে। এত রাতে নিশ্চয়ই জেগে থাকবে না। ওর আগেই বোঝা উচিত ছিল। বিকেলে ঘটনা শুনে বের হতে নিলে কিছু কাজে আটকে
আটকে যায়। কাজ শেষ করে আস্তে আস্তে এত রাত হয়ে গেছে। মেহেরাব ক্লান্ত পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমে চলে গেল। দরজা খুলতেই ধরা দিল অনামিশা। পুরো রুম অন্ধকার। বেলকুনিতে মৃদু আলোর বাতিখানা জ্বলছে। সেখান থেকে স্বল্প আলো এসে পড়ছে রুমে। সেই আলোয় আবছা আবছা রুমে জিনিসপত্র দেখা যাচ্ছে। মেহেরাবের কপালে ভাঁজ পড়ল কয়েকটা। রুমের লাইট বন্ধ। তাহলে বেলকুনিতে লাইট কে জ্বালালো? মেহেরাবের যতটুকু মনে পড়ে ও লাইট অফ করে রেখে গিয়েছিল। তাহলে কে জ্বালালো? উৎসা। সেই দিন ও যাবার পর উৎসাই তো রুমে ছিল। জ্বালালে জ্বালাবে, তাতে ওর কি? মেহেরাব আবছা আলোয় হাত চেয়ে রুমের লাইট জ্বালালো। এদিক ওদিক না তাকিয়ে সোজা কাবাডের দিকে গেল। পরনের শার্টটা কুঁচকে যাচ্ছে, তাই এ অবস্থা। সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করে বেশ ক্লান্ত লাগছে। এই মুহূর্তে গোসল না করলেই নয়। মেহেরাব কাবাডে কাপড় নিতে গিয়ে খেয়াল করলো পাশে উৎসার কাপড় রাখা। দুজন ভাগাভাগি করেই কাপড় রেখেছে। তাহলে কি মেয়েটা ওর কাপড় নিয়ে যায়নি? কার জন্য রেখে গেছে এগুলো? সে তো আর আসবে না। এগুলো দিয়ে মেহেরাব কি করবে? উল্টো মেয়েটার স্মৃতি মনে পড়লে বুকের ভেতর মোচড় দিয়ে উঠে। এই যে তার কাপড়গুলো দেখে মেহেরাবের বুকে বিচ্ছে। মেয়েটা কেন ওকে বুঝলো না? ও তো ভালোবাসতে জোর করেনি। ওর একার ভালোবাসাই যথেষ্ট দুজনের ছোট্ট দুষ্টু মিষ্টি সংসার টিকিয়ে রাখার জন্য। মেয়েটার ওকে ভালোবাসাও লাগবে না। ও একাই ভালোবেসে যাবে। শুধুমাত্র ওকে ভালোবাসার সুযোগটুকু দিলেই হবে। ওর ভালোবাসাটুকু সাদরে গ্রহণ করলেই হবে। কিন্তু পাগলি মেয়েটা আর বুঝলো কই? ওর বুকটা ফাঁকা করে দিয়ে গেল। এখন সারাটা জীবন ও কি নিয়ে কাটাবে? থাকবে কি করে মেয়েটাকে ছাড়া? এই মেয়েটাকে পাওয়ার জন্যই তো এত উন্মাদনা, এত কিছু। তবু মেয়েটা বুঝলো কই? মেহেরাব আলতো হাতে উৎসার একটা ড্রেস তুললো। শক্ত করে জড়িয়ে ধরলো বুকের মাঝে। যতটা শক্ত করে ধরা যায়। মনে হলো ও বুঝি উৎসাকেই জড়িয়ে ধরেছে। বুকের হাহাকার কিছুটা হলেও কমলো। জামাটা থেকে উৎসার গায়ে ঘ্রাণ ভেসে আসছে। কি মিষ্টি মন মাতানো সুবাস। মেয়েটা হয়তো কখনোই ওর ভালোবাসা বুঝবে না। কতটা আকুলতা নিয়ে মেহেরাব তাকে চেয়েছিল সেটাও বুঝবে না। জানবে না মেহেরাবের বুকের ভেতরে থাকা দহনের অস্তিত্ব। মেহেরাব কিছুক্ষণ সেভাবেই কাটালো। অতঃপর জামাটা রেখে কাবাড বন্ধ করে দিল। টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। চোখ পড়ল বেলকুনির দিকে। সেখানেই থমকে গেল দৃষ্টি। উৎসা দাঁড়িয়ে আছে বেলকুনিতে। মেহেরাব যেতে গিয়েও থেমে গেল। চোখ বন্ধ করে আবার তাকালো। কেউ নেই সেখানে। নিজের মাথায় নিজেই চাপড় দিল। উৎসা নামক রমণী এখানে আসবে কি করে? এটা মেহেরাবের কল্পনা ছাড়া কিছুই না। যেই রমণী তার সাথে থাকবে না বলে বাড়ি ছেড়েছে, সে এখানে আসবে কি করে? মেহেরাব ভালো করেই জানে উৎসার মাথায় একবার যেই বিষয়টা ঢুকবে সেটা আর পরিবর্তন হবে না। এই যে একবার ভেবে নিয়েছে মেহেরাব সাইকো, খুনি, এখন ওকে শত বোঝানো হলেও ওর ধারণা পরিবর্তন করবে না। তবে মেয়েটা বেশ সহজ সরল। একবার কাউকে ভালোবাসলে তার পিছু ছাড়বে না। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেহেরাব ভাবনা বাদ দিয়ে ওয়াশরুমে চলে গেল। উৎসা দাঁড়িয়ে আছে মেহেরাবের বেলকুনিতে। একটু আগে উকি দিয়ে মেহেরাবকে দেখতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল এক প্রকার। শেষ যাত্রায় এবারের মতো বেঁচে গেছে। লোকটাকে সে নিজের অজান্তের কতখানি কষ্ট দিয়ে ফেলেছে সেটা ভেবে হাই হুতাশ করতে লাগলো। একটু আগে মেহেরাবের করা কাণ্ড দেখে নিজের মাঝেই অনুশোচনা জেগে উঠেছে মনে। রিয়াদের কথা শুনে মানুষটাকে ভুল বোঝা ঠিক হয়নি। উৎসা তো তাকে কত আজে বাজে কথা শুনিয়েছে। এমনকি সে যেটা করেনি সেই দোষও তার ঘাড়ে দিয়েছে। তারপরও মানুষটা তার সাথে খারাপ ব্যবহার করেনি। আর না একটা কথা শুনিয়েছে। কেবল তাকে ভালোই বেসে গেছে। সেই দিন রিনি আর তিয়াসের কথাই উৎসার বড্ড খারাপ লেগেছে। সত্যি কি ও এত খারাপ? ও মেহেরাবকে বোঝেনি? সময় নিয়ে ভাবে উৎসা। মন থেকে জবাব আসে, হ্যাঁ, উৎসা বোঝেনি মেহেরাবকে। মেহেরাব ওকে ভালোবেসে কাছে রাখতে চেয়েছে।
আর উৎসাহ কিনা মেহেরাবের কেয়ার ভালোবাসাগুলোকে দিনের পর দিন অত্যাচার ভেবে গেছে। কথায় আছে, আমরা যাদের প্রতি যেমন অভিমত পোষণ করব, আমাদের তাদের কার্যকলাপও তেমনই মনে হবে। এই যেমন মেহেরাব ভালোবেসে উৎসার ভালোর জন্য রিয়াদকে কিডন্যাপ করেছে, এমনকি তুলো দোনাও দিয়েছে, ইমনকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে, ওর চোখের আড়ালে কতজনকে এভাবে সরিয়েছে তার ঠিক নেই। মানুষটা ওকে ভালোবেসে আগলে রাখার জন্য এসব করেছে, সেখানে ও কিনা মানুষটাকে ভুল বুঝলো, ভুল বুঝে উল্টা পাল্টা শুনিয়েছে। ও ভুল যেহেতু বুঝেছে সেহেতু সবকিছু ঠিক ওকেই করতে হবে। বিগত 2 দিন মেহেরাবকে প্রচন্ড মনে পড়েছে। সময় অসময়ে লোকটা কল্পনায় এসে ওকে জ্বালিয়েছে। শান্তি মতো 2 দিন ঘুমাতে পারেনি উৎসাহ, আত্মগ্লানিতে ভুগেছে সব সময়। অবশেষে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, যে করে হোক মেহেরাবের মান ভাঙিয়ে ছাড়বে। সেই মতে মেহেরাবের নাম্বারে ডায়ালও করেছে কয়েকবার, প্রতিবারই মেইলি একই সুর ভেসে এসেছে, আশাহত হয়েছে বারবার। শেষে কোনো উপায় না পেয়ে রিনিকে দিয়ে মিথ্যা বলিয়ে মেহেরাবকে বাড়ি এনেছে। খট করে দরজা খোলার শব্দে উৎসাহ নিজেকে আড়াল করে ফেলল। মেহেরাব গোসল সেরে বেরিয়ে এসেছে, গলায় তোয়ালে ঝুলিয়ে হাত দিয়ে চুল ঝাড়ছে। ভালো করে চুল না মোছার ফলে টপটপ করে পানি পড়ছে। ফর্সা মেধিন অদরে জমেছে বিন্দু বিন্দু পানির অস্তিত্ব। মেহেরাব বেলকুনিতে এগিয়ে গেল তোয়ালে মেলে দেওয়ার জন্য। তোয়ালে মেলে দিয়ে পেছনে ঘুরে চলে আসতে নিলে থমকে দাঁড়ালো। চোখের সামনে অপ্রত্যাশিত রমণীকে দেখে নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছে না। উৎসাহ মেহেরাবের অবস্থা বুঝলো, মুখ টিপে হেসে এগিয়ে গেল। তোয়ালে নিয়ে হাত বাড়ালো মেহেরাবের সিক্ত কেশের দিকে। লোকটা বেশ লম্বা। উৎসাহ মেহেরাবের মাথা নাগাল পাচ্ছে না। মেহেরাব নিচু হয়ে খানিকটা ঝুঁকলো। উৎসাহ এক মনে মেহেরাবের মাথা মুছে দিতে দিতে বলল, ওভাবে তাকিয়ে কি দেখছেন? মনে হয় এর আগে আমাকে দেখেননি।